খুব ভালো, বেশ ভালো লড়াই করো, কিন্তু আমার মনে হয় না তুমি পারস্য যোদ্ধাদের সামনে টিকতে পারবে। এটা কি জানো, পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য হলো পারস্য, আর সেটাকে জয় করার পরে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাহ হয়ে যাব আমি। শুনেছি পারস্যর ব্যাপারে, শুনেছি পারস্যর সুলতান আগে একজন ব্যবসায়ী ছিল। সাম্রাজ্যকে বাড়ানো তো একটা ব্যবসার মতো, আলেকজান্ডার। আর দারায়ুসের ব্যবসায়িক মস্তিষ্ক খুবই চতুর। এখানকার যোদ্ধাদের সঙ্গে লড়াই করা ততটাই সহজ যতটা দারায়ুসকে হারানো কঠিন। কিন্তু চতুর লোকেরাও অনেক সময় ভুল করে ফেলে, আর দারায়ুসও সেই ভুলটাই করেছে। কি? ও ভারতে চলে গেছে। ভারতের মাটিতে বাইরের কোনো শত্রু পা রাখতে পারে না। তোমার জয়লাভ যেখান থেকেই শুরু হোক, তোমার ভবিষ্যতের লক্ষ্য তখনই পূর্ণ হবে যখন তুমি ভারতে পৌঁছবে। নিজের দেশকে ছেড়ে ভারত জয় করতে যাওয়া দারায়ুসের সবচেয়ে বড় ভুল। কখনো কখনো বড় কিছু জয়ের লোভে মানুষ তার নিজের যেটা আছে তাও হারিয়ে ফেলে। আপনার ইচ্ছেও তো অনেকটা এরকমই। প্রথমে ম্যাসিডোনিয়াকে সুরক্ষিত না রেখে যুদ্ধ করতে চলে গিয়েছিলেন, আবার আপনি পারস্য যাচ্ছেন। অন্য কোনো সাম্রাজ্য আক্রমণ করার আগে নিজের সাম্রাজ্যের সুরক্ষা দেখবেন না? অবশ্যই। তো তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এখানে কেন ডেকেছি? পারস্য তো আমি জয় করতে যাব, আর তুমি এখানে ম্যাসিডোনিয়াকে রক্ষা করবে। কিন্তু মনে রাখবে, তুমি এখানে ম্যাসিডোনিয়াকে রক্ষা করার জন্য আছো। এখানে শাসন আর আদেশ আমারই থাকবে। আমি ম্যাসিডোনিয়ার শাহ, আর আমি তোমার পিতা। মা, মা, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? মা, কি করতে চাইছো তুমি পুরু? সত্যি বলো। সেটাই মা, যা একজন পুত্রের করা উচিত। শাহ দারায়ুস মহারাজ বমনির সামনে তোমাকে হাত জোর করে ওনার কাছে ক্ষমা চাইতে বলেছিল, আর আমি শাহ দারায়ুসকে মহারাজ বমনির সামনে হাত জোর করতে বাধ্য করলাম। দরকার ছিল ওই ফার্সিদেরও এই কথাটা বোঝা যে আমরা ভারতীয়রাও খেলাটা খেলতে পারি। খেলা সেটা নয় যেটা তুমি আমায় বলছো। তুমি ভালো করেই জানো আমি তোমায় কি জিজ্ঞেস করছি পুরু। সত্যি বলো পুরু, এমন কোন কথা যেটা তুমি আমার কাছে আর মহারাজের কাছে লুকোচ্ছ? কেন ফারুসকে ধরে তুমি মহারাজের কাছে নিয়ে এলে? বলো পুরু। ফারুস দস্যুরকে গিয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটিয়েছে মা। প্রায় সমগ্র দস্যুলোক ধ্বংস হয়ে গেছে। অনেক দস্যু আহত হয়েছে। আমি তো এটাও জানি না যে সেখানে কতটা ক্ষতি হয়েছে। তাহলে তুমি এই কথা মহারাজকে কেন বললে না?
যদি বলেও দিতাম তাতে কি হতো মা? মহারাজ বমনি কি ওই ফার্সিদেরকে বার করে দিত? নিশ্চয়ই। যখন মহারাজ দারায়ুষের চরিত্রের ব্যাপারে জানতে পারবেন তখন অবশ্যই তিনি এটা করবেন। না মা, বরং উনি হয়তো ওনাকে সম্মানিত করতেন। দস্যুরা পৌরব রাষ্ট্রের শত্রু, আর শত্রুর ওপর আক্রমণ করলে তাকে মিত্র মনে করে আলিঙ্গন করা হয়। প্রথমে হয়তো শাহ দারায়ুস মহারাজের কাছে ক্ষমা চাইতেন, তারপরে বলতেন যে দস্যুরা পৌরব রাজ্যের বাণিজ্যে ক্ষতি করছিল, তাই তাদের আক্রমণ করা আবশ্যক ছিল। আর এটা শোনার পর মহারাজ বমনি ওনাকে ক্ষমা তো করতেনই, তার সাথে সম্মানিতও করতেন। পুরু, তুমি জানো তুমি কত বড় সুযোগ হাতছাড়া করলে? এটাই সুযোগ ছিল পুত্র, যেখানে মহারাজ দারায়ুষের বাস্তবিক চরিত্র সম্পর্কে জানতে পারতেন। বাস্তবটা তো তুমিও ওনাকে বলেছিলে মা, উনি কি তখন শুনেছিলেন? বারবার অভিযোগ করতে থাকলে যে শুনছে তার মনেও আমাদের ওপর সন্দেহ তৈরি হয়। আর এখন অভিযোগ করার সময় নয়। তাহলে কি এই সমস্যার সমাধান? পরিবর্তন মা। অমাত্য শিব দত্তের বিশ্বাসঘাতকতার পরে মহারাজ বমনি কারোর ওপরেই খুব সহজে বিশ্বাস করবেন না। যদি ওনার বিশ্বাস জিততে হয় তবে শাহ দারায়ুসের মতোই বাঁকা চালই চালতে হবে। আমায় বিশ্বাস করো মা, মহারাজ বমনি স্বয়ং ফার্সিদের এই দেশ থেকে বিতাড়িত করবেন। শুধু আমাদের এই খেলাটা একটু অন্যরকম ভাবে খেলতে হবে। আমার ওপর বিশ্বাস রাখো মা, পুরো কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। এখন আপনার সেনাপতি ভুল করেছে, তখন আপনার তো ক্ষমা চাওয়াই উচিত। আমি আপনার কাছে ক্ষমা চাইছি মহারানী অনসূয়া। এর আগে আপনাকে এত উদ্বিগ্ন কখনো দেখিনি হুজুর। কি এমন প্রয়োজন ছিল যে আপনি ওই মহারানী অনসূয়ার সামনে হাত জোড় করে ক্ষমা চাইতে গেলেন? আমার কথা শুনুন হুজুর, যুদ্ধের দামামা বাজিয়ে দিন হুজুর, শেষ করে ফেলুন এদের সবাইকে, আর আপনার নিজের অপমানের প্রতিশোধ নিন। যুদ্ধ রণক্ষেত্রের আগে মানুষের মনের সাথে খেলা হয় মোসেস। আমি একজন ব্যবসায়ী, লাভ লোকসানের কথা আগে ভাবি। রণক্ষেত্রে হওয়া যুদ্ধ পরে আরো বেশি ক্ষতি করে, কিন্তু মাথা দিয়ে করা যুদ্ধ কোনো রকম খরচা ছাড়াই শুধুমাত্র লাভ দেয়। আর বাকি রইল মহারানী অনসূয়ার সামনে হাত জোড় করে ক্ষমা চাওয়ার। তার রাজতন্ত্রের একটা নিয়ম আছে, যার পায়ের নিচ থেকে তুমি মাটি কাটতে চাও তার পায়ের মধ্যে ঝুঁকতে হয়। আমার সমস্যা এখন অনসূয়া বা মহারাজ বমনি নয়, আমার সমস্যা এই ছেলেটা, রাজকুমার পোরস। এর শারীরিক শক্তির সঙ্গে সঙ্গে
এর মাথাতেও বেশ বুদ্ধি আছে। প্রথমবার এই দেশে কাউকে পেলাম যার ব্যাপারে ভাবা প্রয়োজনীয় মনে হচ্ছে। আমি দস্যুদের পুরো বস্তি পুড়িয়ে দিয়েছি, ও আমার লোককে হাতে নাতে ধরলো, আর তবুও ও মহারাজ বম্নির সামনে একটাও কথা উচ্চারণ করেনি। এর মানে হচ্ছে ওর মাথার মধ্যে কিছু ভয়ানক পরিকল্পনা রয়েছে। প্রতি মুহূর্তে ওর উপর নজর রাখো মোসেস। ও কোথায় যায়, কি করে, প্রত্যেক মুহূর্তের খবর চাই আমার। ও দিনে কতবার শ্বাস নেয় এইটাও আমার জন্যে জানা প্রয়োজন। আমায় জানতে হবে যে ওর পরবর্তী পরিকল্পনা কি। এইটুকু একটা কাজের জন্য মশাসকে কষ্ট দেওয়ার কি আছে শাহ দারায়ুস? আমি নিজেই এখানে এসেছি আপনাকে আমার পরের চালটা বলতে। এখন আমাদের দ্বন্দ্বের মধ্যে আর কেউ আসবে না শাহ দারায়ুস, না মহারাজ বমনি আর না তো মহারানী অনসুয়া। কেবল আপনি আর আমি। যেটা পুরো করতে চাইছে সেটা কি উচিত? কোথাও আবার পুরোই না সংকটে? না না, আর্য আপনি? হ্যাঁ, ওই আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তোমার ঘরের দিকে চোখ পড়ল, তাই আমি ভাবলাম যে আচ্ছা, তার মানে আমার কক্ষ যাওয়ার পথে? না, ওই আবহাওয়াটা হঠাৎ খারাপ করেছে, বাইরে বেশ জোরে হাওয়া বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তাই আমি দেখতে এলাম যে তুমি ঠিক আছো কিনা। আমি ঠিক আছি, আর আপনার এখানে আসার জন্য কোনো অজুহাতের প্রয়োজন নেই। আসুন। অবাক হচ্ছেন শাহ দারায়ুস যে আমি মহারাজ বমনিকে দস্যুলোকে ঘটা ঘটনার ব্যাপারে কেন বলিনি? অবাক হওয়ার মতো বিষয়গুলোকে বহু বছর আগে আমি নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছি পুরু। তুমি বুঝে গিয়েছিলে যে মহারাজ বমনিকে এই সব বলে কোনো লাভ হবে না, এই জন্যে তুমি কিচ্ছু বলনি। অদ্ভুত শাহ দারায়ুস, অদ্ভুত। যখন একজন শত্রু প্রতিপক্ষের মন বুঝতে পারে তখন যুদ্ধের মজাটাই আলাদা। এই কারণেই বলছি মহারাজ বমনিকে এই যুদ্ধের বাইরে রাখুন।
এবার আপনি আমায় এইটা বলুন যে আপনি যেটা করলেন সেটা করলেন কেন? এখনই তো বলছিলে যে আমরা দুজন একে অপরের মন পড়তে পারি, তাও জিজ্ঞেস করছো? হ্যাঁ শাহ দারায়ুস, কিন্তু এখন যখন আমরা খোলাখুলি যুদ্ধে নেমেছি তখন খোলাখুলি কথাটা বলা যাক। আর আপনার মুখে কথাটা শোনার মজাটাই আলাদা। তাহলে তোমার এই ইচ্ছেটাও পূরণ করে দিই। তাহলে শোনো পুরো, আমি তোমার দেশে রাজত্ব করতে চাই। আমি তোমার দেশ দখল করে তাকে আমার দেশ পারস্য রাজ্যের অংশ বানিয়ে দেব। আর এটা তোমাদের ভারতীয়দের সৌভাগ্য যে তোমরা এই পৃথিবীর সর্বশক্তিমান দেশের অংশ হতে চলেছ। এ বড় অদ্ভুত কথা শাহ দারায়ুস। 21 বছর ধরে আপনি ভারতবর্ষে রয়েছেন, তারপরেও আপনি ভারতবাসীদের বুঝেই উঠতে পারেননি। যদি আমাদের ভাবনাটাও আপনার মতো হতো তবে আমাদের ভারতবর্ষ এই পৃথিবীতে সব থেকে বড় হতো। কিন্তু আমরা ভারতীয়রা অন্য কোনো দেশের ওপরেই নিজেদের খারাপ দৃষ্টি রাখি না। আমরা যেমন আছি নিজেদের মতো করে বেশ ভালোই আছি। পারস্যের অংশ হতে আমাদের একটু ইচ্ছে নেই। তুমি হয়তো ঠিক করে শোনোনি পুরু। দারায়ুস কারোর থেকে অনুমতি নেয় না, নিজের বক্তব্য শোনায়। আমি বললাম আমি তোমাদের দেশকে দখল করব, আর তার জন্যে আমার তোমার অনুমতির কোনো প্রয়োজন নেই। আমার সামনে হয় এই মাথা নত হবে, নয় কাটা পড়বে। আমার ভারতবাসীদের মস্তক তো অনেক দূরের কথা শাহ দারায়ুস। আমার দেশের একটা পাখির পালক পর্যন্ত নিয়ে যেতে পারবে না তুমি। যদি সাহস থাকে তবে এই সুবর্ণ পাখির একটা পালক নিয়ে গিয়ে দেখাও। অতিথিদের সম্মান করতে জানি আমরা ভারতীয়রা, কিন্তু যদি সেই অতিথি নিজের সীমা পার করে যায় তবে তাকে শিক্ষা দিতেও জানি আমরা। আমি সুনিশ্চিত করব যে তোমরা ফার্সিরা নিজে থেকেই আমার দেশ ছেড়ে পালিয়ে যাবে। আর যদি আমরা এমনটা না করি তো? তবে মনে রাখবেন আমার মা 21 বছর ধরে কি বলে আসছেন যে ওনার পুত্র অর্থাৎ আমি ফার্সিদেরকে এখান থেকে বাইরে বার করে দেব। শাহ ফিলিপ পারস্য জয় করতে যাচ্ছেন, আর ওনার মস্তিষ্ক নিয়ে খেলার সব থেকে উপযুক্ত সময় ঠিক এখনই। আসতে চলেছে পৌরব রাজ্যের প্রজাদের সম্মুখে তাদের রাজকুমার পুরুষোত্তম।